কিছু কোম্পানি থাকে যেগুলো দেখে মনে হয় যেন কোনোদিনই ইমপ্রুভমেন্ট হবে না, কোনোদিনই বাড়বে না, ইনভেস্টেড অ্যামাউন্টটা চিরকাল থেমে যাবে, কখনো কখনো লস হবে, যে টাকাটা রাখতাম এর থেকে ব্যাংকে রাখলে ভালো হতো। মানে এই শেয়ার বাজারে অনেক সময়তেই হতাশা সৃষ্টি করে। অথচ ধৈর্য ধরে যদি কোনো স্টককে রাখা যায় এবং দীর্ঘ সময় ধরে ভালো ফান্ডামেন্টাল জানা স্টক, তাহলে পর কিন্তু এই ধরনের চিন্তাধারা থেকে বেরিয়ে আসা সম্ভব। আমি যে কথাটা বলতে চলেছি সেটা কিন্তু বলছি জাহিরকে। জাহির, তোর মনে আছে জানি না, বা তুই এখনো ভিডিওটা দেখিস কিনা আমার তাও জানি না, কিন্তু একটা সময় তোর পোর্টফোলিও অ্যানালিসিস করে দিয়েছিলাম এবং তুই এই স্টকটাকে নিয়ে বারংবার বলেছিলি, স্যার এটা কি হবে, আদৌ রেখে লাভ আছে কিনা পোর্টফোলিওতে। আমি কিন্তু সেদিনও তোকে বলেছিলাম, আজ থেকে প্রায় 2-2.5 বছর আগের কথা হবে, সেদিনও তোকে বলেছিলাম যে স্টকটা তোকে ভালো রিটার্ন দিয়ে যাবে, এবং আজও বলছি, ভবিষ্যতে বলবো। স্টকটার কি নাম বলার আগে যদি তোমরা নতুন যারা রয়েছেন তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, না হলে কিন্তু ইনফরমেশনগুলো আপনার কাছে পৌঁছবে না। আর যারা পুরনো রয়েছেন তাদের তো অজস্র দারুণ সুন্দর সুন্দর কমেন্ট, উৎসাহ, অজস্র অসুবিধা, কষ্ট, যন্ত্রণা, বিভিন্ন রকম বাধা বিঘ্নের মধ্য দিয়েও এগোতে হচ্ছে, এবং সেগুলো সম্ভব হচ্ছে শুধুমাত্র আপনাদের আশীর্বাদ, ভালোবাসাতে। এটা ভাগ্যের ব্যাপার পাওয়া এত সাংঘাতিকভাবে। আজকের ভিডিওর মধ্যে যে বিষয়গুলো বলার রয়েছে সেটা হচ্ছে মার্কেট কিন্তু কয়েকদিন ধরে দুর্দান্ত দৌড়চ্ছে, এবং এ সম্পর্কে খুব ভালো কিছু কথা শোনানোর ব্যাপার রয়েছে। আর যেটা বলছিলাম জাহিরের কথা নিয়ে, একটা স্টকের কথা, সেটাও বলবো। দিস ভিডিও ইজ অনলি ফর এডুকেশনাল পারপাস, নো বাই সেল রেকমেন্ডেশন। বিফোর ইনভেস্টিং প্লিজ কনসাল্ট ইয়োরসেলফ অর ইউর অ্যাডভাইজার। কোনো মতেই কোনো স্টকে কিন্তু আমি কেনা বেচার কথা বলছি না। কেনার আগে নিজেরা দেখে নেবেন। পাস্ট পারফরমেন্স ক্যানট গ্যারান্টি ফিউচার পারফরমেন্সেস। বোঝা গেছে? যেটা বলার ইমিডিয়েটলি রয়েছে, যেটা ভীষণ গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে রয়েছে, সেটা হচ্ছে বাজার। মার্কেটে কিন্তু বেশ কয়েকদিন ধরে আমরা দেখলাম পোর্টফোলিও আস্তে আস্তে সবুজে পরিণত হচ্ছে। অনেকের মধ্যে যে চিন্তা, দুশ্চিন্তা, সেগুলো দূর হতে শুরু হয়েছে। তার প্রধান কারণ কিন্তু ফেস্টিভ্যাল, একটা উৎসব মুখর আমাদের সময় ভারতীয়দের একটা শুরু হয়ে গেছে। আমরা দেখলাম এর মধ্যে দুর্গাপুজো শেষ হলো, এর সঙ্গে আগামী দিন দিওয়ালি আসছে, দিওয়ালি রিলেটেড ব্যাপার রয়েছে। দিওয়ালি স্পেশাল স্টক কিছু নিয়ে আবার আসবো, যেরকম প্রতি বছর আসি, এবং প্রতিবারের মতো এবারেও যেসব স্টকগুলো আলোচনা করি সেগুলো দুর্দান্ত রিটার্ন দিয়ে যায়। এবারে আমরা দেখবো যেসব স্টকগুলো বলবো সেগুলো ভালো করবে। এই ফেস্টিভ সিজনের মধ্যে কনজামশন কিন্তু এবারে ভারতীয়দের দেখবার মতো জায়গায় পৌঁছে গেছে। মানে আমাদের সারা বিশ্বে এত বড় জনসংখ্যা যাদের কনজামশন এত গুণ, এটা কিন্তু অকল্পনীয়, বিশাল সংখ্যা। এই এত কোটি দেশে এইবারের কথা অনুযায়ী যদি বলি, শুধু এই সময়টার মধ্যে আগামী নভেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এইটুকু সময়ের মধ্যে একটা বিশাল কনজামশন আসছে। 14 লক্ষ কোটি টাকার মতো কিন্তু কনজামশন হবে, 14 লাখ ক্রোড়স। বিশাল এই যে ব্যাপারটা, এটা হচ্ছে একদিক উৎসব, দ্বিতীয়ত হচ্ছে বিবাহের মরশুম, অর্থাৎ ম্যারেজ টাইম। এটা অর্থাৎ এই সময়ে টোটাল যে খরচ খরচা, তার পরিমাণ যদি দেখি, শুধু কেনা বেচা জামা কাপড়ের কথা যদি বলি, তারপরে আছে বিবাহ সংক্রান্ত বিভিন্ন খরচ খরচা, তারপর আছে কনজিউমার ইলেকট্রনিক যে সমস্ত গুডস রয়েছে সেগুলো, কিংবা অটোমোবাইল, এই পয়েন্টগুলো কিন্তু দুর্দান্ত। যেরকম জামা কাপড় কেনাকাটি, সেখানে প্রায় 2,80,000 কোটি টাকা কিন্তু খরচ হবে 3 মাসের মধ্যে। বোঝা যাচ্ছে মার্কেটটা কোথায় যাবে। শুধু যদি বলি এই ফুটওয়্যার বিজনেস, জুতো রিলেটেড, যেরকম বাটা, রিল্যাক্সো এটসেট্রা, যেরকম ক্যাম্পাস, লিবার্টি রয়েছে, এদের টোটালটা সংখ্যাটা বিরাট। তার কারণ হচ্ছে জিএসটি কমেছে, দ্বিতীয়ত ট্যাক্সের রিলিফ আসতে চলেছে, এবং ফেস্টিভ সিজন সমস্তগুলো মিলেমিশে কিন্তু একটা বিরাট জায়গা তৈরি করছে। এই জামা কাপড়ের কথা যখন বললাম, যেসব স্টকগুলো মনে হচ্ছে, যেরকম ট্রেন্ডের কথা যদি বলি, কিংবা আদার যেরকম বেদান্ত ফ্যাশনস, কিংবা অনলাইন সমস্ত গুলো রয়েছে, এইগুলো সবই কিন্তু খরচ খরচা দারুণ জায়গা। এবার আসছি সেটা হচ্ছে অটোমোবাইল। এবার অটোমোবাইল সেক্টরে একটা বিরাট বড় মাপের কিন্তু আমরা পজিটিভ ব্যাপার দেখতে পাচ্ছি। কেন কথাটা বলছি, তার প্রধান কারণ হচ্ছে প্রচুর বিক্রি বেড়ে গেছে। এইটুকু সময়ের মধ্যে যেটা গেস করা যাচ্ছে, 1.5 লাখ ক্রোড়স এর মতো কিন্তু থেকে 1.5 লাখ থেকে 2 লাখ কোটি টাকার মতো বিক্রি হবে। এবং তার একটা বড় কারণ জিএসটি কমা, এবং তার সঙ্গে সঙ্গে ট্যাক্স রিলিফ ব্যাপারটা। তো এইগুলো আলটিমেটলি একটা বিরাট ছাড় দিচ্ছে। আগে আমাদের অটোমোবাইলে বাইরের যে সমস্তগুলো আসতো সেগুলো তো 50% ট্যাক্স হতো, সেগুলো ছাড়, নর্মাল ছাড়। আমি যদি বলি মারুতি, মাহিন্দ্রা, টাটা মোটর, এদের একটা বড় ভালো পজিটিভ ব্যাপার হচ্ছে। ইলেকট্রনিক্সে তো একটা বিরাট বড় জায়গা, ইলেকট্রিক্যাল কনজিউমার ডিউরেবল প্রোডাক্ট যেগুলো রয়েছে,
যে স্মার্ট টিভি থেকে শুরু করে ওয়াশিং মেশিন থেকে শুরু করে ফ্রিজ থেকে সমস্ত কিছু ইলেকট্রনিক গুডস, সেখানে 1 লক্ষ কোটি থেকে প্রায় 1,20,000 কোটি টাকার মতো কিন্তু এখানে বিক্রি হবে বলে মনে হচ্ছে 3 মাসে। সেখানে যেসব স্টকগুলোর কথা মনে হচ্ছে, যেরকম আমরা জানি ডিক্সনের কথা, অ্যাম্বার এন্টারপ্রাইজের কথা, কিংবা হ্যাভেলস এর কথা, পিজি ইলেকট্রোপ্লাস এর কথা, এছাড়া ওয়ার্লপুল রয়েছে, ভোল্টাস রয়েছে, এসবগুলো তো রয়েছে। বেড়ানোর ব্যাপারে কিন্তু ইন্ডিয়ানরা এই সময় দিয়ে খুব বেড়াতে যায় এবং সেখানে প্রায় 70,000 কোটি টাকা মতো কিন্তু বেড়ানোতে খরচা হচ্ছে, যেরকম ট্রাভেলিং, রেলওয়ে, এয়ারপোর্ট, এই সমস্ত এয়ারলাইন, এগুলো সব ব্যাপারে। রেস্টুরেন্ট এবং অনলাইন অর্ডারেও কিন্তু কম যাচ্ছে না, সেখানেও একটা বিরাট সংখ্যা, প্রায় 65,000 থেকে 75,000 কোটি টাকা মতো এখানে যাবে। অর্থাৎ এই সূত্রে যেসব কোম্পানিগুলোর কথা মনে হচ্ছে সেরকম রয়েছে আমাদের এখনকার মতো জোম্যাটো কিংবা দিব্যানী ইন্টারন্যাশনাল, জুবিল্যান্ড ফুড, এর কথা নিয়ে আগে বলেছিলাম, হিন্দি চ্যানেলে দেখতে পারো, সেখানে কিন্তু বলেছিলাম। এছাড়া ওয়েস্ট লাইফ এবং এগুলো সমস্তগুলো এর মধ্যে পড়ছে। ওয়েডিং ব্যাপারটা একটা বিরাট বড় জায়গা তৈরি হয় এই 3 মাসের মধ্যে, একটা বিশাল খরচ, মানে একাই প্রায় 5 লক্ষ কোটি টাকা শুধু ওয়েডিং পারপাসে খরচা হবে। ফলে বিরাট একটা ব্যাপার। সেখানে যে সমস্ত জামা কাপড়, পোশাক আশাক, এই সবগুলোর মধ্যে প্রচুর অর্ডার আসবে, প্রচুর গয়না সামগ্রী, অর্নামেন্টস, এর সমস্ত কিছু অর্ডার আসছে। অনেক দাম, সোনার দাম থাকা সত্ত্বেও এইসব জায়গা থেকে বেশ কিছু ভালো পরিমাণে কনজাম্পশন হবে। প্রায় 1 কোটির মতো বিবাহ কিন্তু 3 মাসের মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে বোঝা যাচ্ছে খরচার পরিমাণটা কি হবে। তো এই একটা বড় ব্যাপারের জন্য কিন্তু এই সব কাজটা রয়েছে। এবারে আসবো খুব ইন্টারেস্টিং পয়েন্টের দিকে। জাহিরের যে স্টকটার কথা বলছিলাম সেটা হচ্ছে বোরোসিল রিনিউয়েবল। বোরোসিল রিনিউয়েবল এনার্জি নিয়ে আমি একাধিকবার, প্রায় 2.5 বছর 3 বছর আগে থেকে ভিডিও করছি এবং অনেকে, জানি না সেই সময় কেউ কিনেছিলে কি না, যে কথাটা বলার সেটা হচ্ছে বোরোসিল রিনিউয়েবল কি কাজ করে, মানে বিজনেসটা জানবো, ফান্ডামেন্টাল জানবো, ম্যানেজমেন্ট কি বলছে জানবো, কেন এখন একটা বিরাট রকেটের গতি নিয়ে সেটা নিয়ে জানবো। প্রথম ব্যাপার বলা, সেটা বোরোসিল রিনিউয়েবল খুব সহজভাবে বলি, ফটো ভোল্টিক সেল তৈরি করে। ফটোভোল্টিক সেল বলতে সহজ কথা, সোলার এনার্জি রিলেটেড কাজকর্ম করে। সোলার এনার্জি বলতে রিনিউয়েবল এনার্জিতে কোম্পানিটা কাজ করছে। রিনিউয়েবল এনার্জির একটা বিরাট বড় জায়গা নিয়ে রয়েছে। দ্বিতীয় ক্ষেত্রে যেটা বলা রয়েছে, ভারত সরকারের প্রোডাক্ট লিঙ্ক ইনসেন্টিভ দিচ্ছে। তৃতীয় ব্যাপার যেটা বলার সেটা হচ্ছে বিভিন্ন ডিমান্ড সারা ভারত জুড়ে কিন্তু সোলার এনার্জি প্রচুর পরিমাণে বাড়ছে। যখনই আমাদের গ্রিন এনার্জি, হাইড্রোজেন এনার্জির প্রয়োজন পড়ছে, তখনই কিন্তু সোলার এনার্জির প্রয়োজন। সোলার এনার্জি মানে দিনের বেলা সূর্য থেকে যে আলোটা আসছে, কিন্তু রাতের বেলা কি হবে, সেই কারণে সেগুলো প্রিজার্ভেশন করার জন্য কিন্তু ব্যাটারি ম্যানেজমেন্টের উপরেও কিন্তু কোম্পানি দরকার পড়ছে। এই মুহূর্তে সোলার যে সমস্ত কাজ, সোলার যে সমস্ত রুফটপ প্যানেল তৈরি করা, এই সুবাদে সমস্ত কাজগুলো কিন্তু এই কোম্পানিটা করছে, বোরোসিল রিনিউয়েবল। ভারতের মধ্যে সব থেকে সেরা কোম্পানি এবং প্রথম কোম্পানি যে কোম্পানিটা কিন্তু এই কাজগুলো করে, অর্থাৎ এমন ধরনের সেল তৈরি করে, এমন ধরনের স্পেশাল 3D গ্লাস তৈরি করে, যেটা কিন্তু বিশাল ডিমান্ড রয়েছে। কোম্পানিটা জার্মানিতেও একটা জিএমবি বলে একটা কোম্পানির সঙ্গে কাজ করছিল এবং জার্মানি সেই কোম্পানিটাকে কিন্তু অধিগ্রহণ করেছিল এবং সে সুবাদে একটা বড় জায়গা তৈরি হল। কিন্তু যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে, কেন এতটা পতন ঘটলো, বিশাল পতন ঘটলো, সেটা জানার আগে জানবো ফান্ডামেন্টাল অ্যানালিসিস, অর্থাৎ এই মুহূর্তে কোম্পানির ফান্ডামেন্টাল কি রয়েছে। ফান্ডামেন্টাল যদি বলো, সেই মুহূর্তে ফান্ডামেন্টালে স্মল ক্যাপ কোম্পানি বলা যেতে পারে, স্মল থেকে মিড ক্যাপের দিকে আসা কোম্পানি। 9,000 কোটি মিড ক্যাপ লেভেলের কোম্পানি এই মুহূর্তে। কোম্পানি কিন্তু আমরা দেখতে বিগত 1 বছরের মধ্যে 66% রিটার্ন দিয়েছে এবং 5 বছরে 700%-এর কাছাকাছি 760% রিটার্ন দিয়ে দিয়েছে। কোম্পানি যদি বলি এই মুহূর্তে প্রাইস টু আর্নিং রেশিও, সেটা কিন্তু ওভার ভ্যালুড জায়গা রয়েছে এবং রিটার্ন অন ইকুইটি, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড সবই নেগেটিভ রয়েছে। ফান্ডামেন্টালি তেমন কিছু ভালো নয়, কিন্তু যেরকম রিটার্ন অন ক্যাপিটাল -4% এবং রিটার্ন অন ইকুইটি রয়েছে -8%, অর্থাৎ তেমন কিছু নেই এবং নেট প্রফিট কিন্তু নেগেটিভ রয়েছে, অর্থাৎ 80 কোটি। কিন্তু প্রশ্নটা আসছে, তাহলে স্যার এমন কি দেখলেন বা এমন কি বিষয় যার জন্য কোম্পানিটা এতটা জাম্প করলো, কোম্পানি এত আমরা শ্রীবৃদ্ধি দেখতে পেলাম? তার জন্য কতগুলো ইনফরমেশন দেবো, ম্যানেজমেন্ট থেকে কিছু বক্তব্য রেখেছে, সেটা নিয়ে বলবো। যে কথাটা আমি এখন বলতে চলেছি সেটাও বেশ মজাদার ব্যাপার, সেটা হচ্ছে ম্যানেজমেন্ট খুব বুলিশ রয়েছে এবং বেশ কিছু পজিটিভ কাজ করছে, যেটা কিন্তু ইন্টারেস্টিং। প্রথম হচ্ছে জানবো, সেটা হচ্ছে এত বিশাল লস কেন, অর্থাৎ যদি দেখা যায় কোয়ার্টার অন কোয়ার্টার শুধু লস আর লস চলছে, নেট প্রফিট নয়, নেট লস চলছে। আর যদি আমি দেখি এদিক থেকে রেভিনিউ গ্রোথ, সেখানেও খুব একটা ভালো চমক নেই। প্রথম কারণ যেটা বলি সেটা হচ্ছে জিএমবি, অর্থাৎ জার্মানিতে একটা বড় কোম্পানি ছিল, সেই কোম্পানিরা অধিগ্রহণ করেছিল এবং সেখানে গ্লাস ম্যানুফ্যাকচারার, কিন্তু কোম্পানিটা পুরোপুরি ভাবে কিন্তু
যাকে বলা হয় সলভেন্ট হচ্ছে, অর্থাৎ কোম্পানির প্রফিট বলে কিছু ছিল না, গোটাটার ভার কিন্তু বোরোসিল রিনিউয়েবল পড়ে গেছিল। বোরোসিল যে ভেবেছিল বিদেশে গিয়ে বিদেশের মাটিতে পা রেখে সেখানে একটা বিরাট বড় ব্যবসা করবে, দেখা গেছে জার্মানি সেই কোম্পানিটার টোটাল যে ডিমান্ড সেটা কমতে শুরু করেছে। সেটা একটা বড় ধাক্কা। দ্বিতীয় ধাক্কা যেটা হলো সেটা হলো চায়না দিয়েছিল। চায়নার অলরেডি ডাম্প করার জন্য আমাদের ইন্ডিয়া মাটিতে অনেক সস্তায় ওরা এসব সোলার সেলগুলো পাঠাতে শুরু করলো। এক নম্বর ম্যানেজমেন্ট ব্যাপারে সেখানে একটুখানি এই কোম্পানিটার প্রবলেম ছিল। এখন ম্যানেজমেন্ট কনকল এবং রিপোর্টে খুব ইন্টারেস্টিং কথাগুলো আমি শর্টে বলে যাচ্ছি, নোট করা। যেরকম হচ্ছে, প্রথম হচ্ছে ওরা প্রোডাকশনটা এক্সপ্যানশন করছে, মানে 6.5 জিগাওয়াটের যে টোটাল কাজ ছিল ওটা কিন্তু 10 জিগাওয়াটে নিয়ে আসছে মাত্র 2026 সালের জুলাইয়ের মধ্যে। মানে প্রোডাকশন লেভেলটা হিউজ লেভেলে বাড়াচ্ছে। এক নাম্বার একেই বলবো আমরা এক্সপ্যানশন অফ প্রোডাকশন। নম্বর যে পয়েন্টটা বলবো সেটাও কিন্তু খুব ইন্টারেস্টিং, ওরা কিন্তু এই প্রোডাকশনটাও বাড়াচ্ছে, মানে 40% যে প্রোডাকশন ছিল 2026 সালের মধ্যে 60% করছে, কারণ ইন্ডিয়ার ডিমান্ডটা মারাত্মক লেভেলে বেড়ে গেছে এবং ওরা চিন্তা করছে জার্মানি থেকে ব্যাক করে টোটাল ম্যানেজমেন্ট কনসেন্ট্রেশন টোটালি ইন্ডিয়ার দিকে করছে, যাতে কিনা আরো কুইকলি কাজগুলো করতে পারে, প্রোডাকশনটা সেই মতো বাড়াচ্ছে। তৃতীয়ত ব্যাপার সেটা হচ্ছে জার্মানিতে কিছুটা প্রোডাকশন রয়েছে, যদি ওটা যোগ করা যায় তাহলে হচ্ছে 12.5 জিগাওয়াটের কিন্তু প্রোডাকশন হবে ওদের। 4 নাম্বার পয়েন্ট যদি বলি সেটাও খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে বেশ কিছু পজিটিভ ব্যাপার আসছে, যেরকম অ্যান্টি ডাম্পিং পলিসি নিয়ে এসছে। চায়না ভিয়েতনাম যে পরিমাণে প্রেশার তৈরি করছিল, অনেক ওদের সস্তাতে প্রোডাক্টগুলো দিচ্ছিল, যে কারণে কম্পিটিশনে এরা হেরে যাচ্ছিল। এখন অ্যান্টি ডাম্পিং মানে সরকার এইসব প্রোডাক্টগুলোর উপরে এক্সট্রা ট্যারিফ চার্জ করছে, যার ফলে কোম্পানিগুলো অনেক বেশি দামে ইন্ডিয়ানদের কিনতে হবে। সেই কারণে ইন্ডিয়ানরা সেসব না কিনে আমাদের বোরোসিল রিনিউয়েবল থেকেই বেশি পরিমাণে সোলারগুলো কিনবে, সোলার সেলগুলো দামটা সেই জায়গায় নিয়ে আসছে। ফলে ডিসেম্বর 2024 থেকে সরকার এই ধরনের নীতি গ্রহণ করার ফলে এই কোম্পানিটা বোরোসিল রিনিউয়েবল ভবিষ্যতে কিন্তু একটা বিরাট জায়গা তৈরি করছে। এটা একটা কিন্তু বিরাট পজিটিভ মুভমেন্ট বলা যেতে পারে। আর একটা ব্যাপার আমি বলবো সেটা হচ্ছে স্ট্র্যাটেজিক কিছু ফোকাস করছে ম্যানেজমেন্ট তরফ থেকে, সেটা হচ্ছে টোটালি ইন্ডিয়ান বিজনেসের দিকে ওরা কনসেন্ট্রেশন করছে। ওরা জার্মানিতে যে কোম্পানিটা ছিল তার সঙ্গে ইনসলভেন্সি মানে দেউলিয়া ঘোষণা করার কাজ হয়ে গেছে, মানে এই মুহূর্তে ইনসলভেন্ট হয়ে গেছে জার্মানি কোম্পানিটা। ফলে ওখানে ওদের প্রেশার যে কারণের জন্য প্রফিটটা কমে লস হচ্ছিল সেটা মেকআপ হয়ে গেছে। এবারে টোটাল কনসেন্ট্রেশন টোটালটা করতে পারবে এদেশে। প্রফিটেবিলিটি দেখি, প্রফিট গ্রোথ কিন্তু বেশি হচ্ছে, কিন্তু ম্যাক্সিমাম প্রফিটটা খেয়ে নিচ্ছিল ওই কোম্পানিটা। ফলে এবারে আমরা দেখতে পারবো গ্রোথ রেটটা কিন্তু ভালো, অর্থাৎ সেলটা ভালো হচ্ছে। এটা দেখে আমি ধরতে পারছি কোম্পানিটার ক্যাপাবিলিটি ভালো, অর্থাৎ ছেলেটা ভালো, ছেলেটার মেরিটোরিয়াস এবং ছেলেটা অতীতে ভালো রেজাল্ট করেছে। কিন্তু মাঝখানে সময়টার মধ্যে ও একটু ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিল বা অন্যদিকে নজর দিয়েছিল, যে কারণে সেখান থেকে ঘা খেয়ে ছেলেটা আবার ফিরে এসছে নিজের পড়াশোনাতে এবং একটা জায়গায় কনসেন্ট্রেট করছে, বুঝতে পারছো। এর ফলে আবার আগের মতো রিটার্ন দেবে। এতটা লস হওয়া সত্ত্বেও আমরা দেখলাম 5 বছরে কিন্তু 670% রিটার্ন দিয়েছে, মানে ছেলেটা বেসিক্যালি প্রথম দিকের ছেলে। এবং ইন্ডিয়ার মধ্যে আমি যেটা বলতে চলছি, এই কোম্পানিটা কিন্তু একটা বিরাট জায়গা নিয়ে রয়েছে। আচ্ছা, এছাড়া আরেকটা কথা বলবো, কিন্তু স্ট্রং অর্ডার বুক কিন্তু রয়েছে এদের এবং একটার পর একটা অর্ডার পেয়ে যাচ্ছে। বেশ কিছু অর্ডার রয়েছে সোলার রুফটপ তৈরি করার ব্যাপারে, সেই সুবাদে কিন্তু কাজকর্ম করছে। তো এক্সপেক্ট করছি এই কোম্পানিটা বোরোসিল রিনিউয়েবল ভবিষ্যতে কিন্তু খুব ভালো রিটার্ন আমাদের দিতে পারবে। এই বলে আজকে শেষ করছি।